মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলে বসেছিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই, তিনি কোনো পদত্যাগপত্র হাতে পান নাই। তো শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত বলতে চাইছেন যে কোনো পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর তিনি পান নাই, তবুও তিনি তখন সংবাদ মাধ্যমকে বা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত গঠন করা হবে এবং তিনি সাংবিধানিক প্রশ্ন কোনো কিছু না উঠিয়েই তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেওয়ার ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই যখন বারবারই যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেমন আছেন, আদৌ আছেন কিনা, জীবিত আছেন কিনা, টিকে আছেন কিনা, এমন নানা জল্পনা যখন প্রায় নিয়মিত বিরতিতেই ঘটে থাকে, সে সময় বাংলাদেশের বিদেশে অবস্থিত সকল মিশন এবং কনসুলেট থেকে তার ছবি অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আনুষ্ঠানিকভাবে সরিয়ে ফেলার 1 মাসেরও বেশি সময় পর তিনি একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে। এর আগে বাংলাদেশে সেই 2024 সালের 5ই আগস্ট থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন দূতাবাস, কনসুলেট অফিস, সরকারি দফতর থেকে সরানো অব্যাহত ছিল। আর বাংলাদেশের সংবিধানে যদিও বা সরকারি সকল স্থাপনার দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার নিয়ম অন্তর্ভুক্ত আছে, আসলে একরকম প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ছবি যে ঝোলানো হতো সেটা একরকম রেওয়াজের অংশ হিসেবেই বরাবর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ছবি সরকারি দফতরগুলোতে টানানো হয়ে এসেছে। গত আগস্ট মাসে 16ই আগস্ট 17ই আগস্ট তারিখের দিকে হঠাৎ করেই পত্রিকায় খবর বের হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বাংলাদেশের সকল মিশন এবং কনসুলেট অফিসে ফোন করা হয়েছে এবং বলা হয়েছে যেসব মিশন এবং কনসুলেট থেকে এখনও রাষ্ট্রপতির ছবি সরানো হয়নি তারা যাতে ওই রাতের মধ্যেই তৎপর হয়ে ওঠে এবং রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলে। সে সময় খবর বের হয় যে একদিকে যেমন মালয়েশিয়ায় গিয়েছিলেন আগস্টের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টা এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে কুয়ালালামপুরে বাংলাদেশ মিশনে তখনও রাষ্ট্রপতির ছবি ঝুলছে, প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীরা তাতে বিব্রত হন, ক্ষুব্ধ হন এবং তার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে লিখিতভাবে নয় টেলিফোনের মাধ্যমে সকল মিশন এবং কনসুলেট অফিসে পৌঁছে দেওয়া হয় যে তারা যাতে রাষ্ট্রপতির ছবি তখনই সরিয়ে ফেলে। এছাড়াও খবর বেরিয়েছিল যে 10-11 আগস্ট তারিখের দিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গিয়েছিলেন জেনেভায় গিয়ে সেখানকার মিশনে নাকি তিনি রাষ্ট্রপতির ছবি ঝুলতে দেখেন। তিনিও ভীষণ ক্ষুব্ধ হয়ে তৎপর হয়ে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে পররাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত বোধ করে এবং ফোনে ফোনে এ খবর ছড়িয়ে দেয় যে কোনো মিশন বা কনসুলেট অফিসে রাষ্ট্রপতির ছবি থাকতে পারবে না। সেই খবরটি যখন আসে তখন বরং অনেকেই বিস্মিত হয়েছিলেন যে সত্যি 1 বছরেরও বেশি সময় পর মানে শেখ হাসিনা সরকারের পতনের 1 বছরেরও বেশি সময় পর এখনো তার মানে বাংলাদেশের অনেক সরকারি দফতরে, মিশনে, কনসুলেটে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি টানানো অবস্থায় ছিল, তখনও ছবি ঝুলছিল। কিন্তু পররাষ্ট্র দফতরের তরফে কেন তারা হঠাৎ করে ফোনে ফোনে মিশন আর কনসুলেট অফিসগুলোতে এ খবর পৌঁছে দিলেন সে বিষয়ে তখন কিন্তু কোনো মন্তব্য করা হয়নি। এখন 1 মাসেরও বেশি সময় পর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের একেবারে আনুষ্ঠানিক যে অফিসিয়াল প্যাড রাষ্ট্রপতির চিঠি লেখার যে কাগজ, সেই কাগজে বঙ্গভবন থেকে 28শে সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম চিঠিটি ফাঁস করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং তার ফেসবুক পোস্টে ফাঁস করা ওই চিঠিটি এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও ছাপছে। রাষ্ট্রপতি সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে 28শে সেপ্টেম্বর 2025 তারিখে লেখা মানে 17ই আগস্ট তার সব ছবি সরেছে আর তিনি এসে 28শে সেপ্টেম্বর সাইন করা এক চিঠিতে প্রিয় সহকর্মী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে সম্বোধন করে একটা ভীষণ
বিনয়ী চিঠি লিখেছেন, যার লাইনে লাইনে অভিমান স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম বলে এই চিঠি শুরু করে বলছেন, আমার দেহের উত্তাপ প্রশমনের জন্যে এবং আপাতত আমার স্বস্তির জন্যে আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত ও স্তম্ভিত। তবে কেন? কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্যে ওই দুটি কথাই যথেষ্ট। রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। এরপর তিনি রাষ্ট্রপতি হিসেবে সরকারকে কতটা সমর্থন দিচ্ছেন সেই ফিরিস্তিও পররাষ্ট্র উপদেষ্টাকে তুলে ধরেছেন। কিন্তু যেটা বিস্ময়কর সেটা হচ্ছে, এই রাষ্ট্রপতির সঙ্গে এখন পর্যন্ত একমাত্র শপথ গ্রহণ ছাড়া কোনো উপদেষ্টা কোনো সামাজিক অনুষ্ঠানে, মানে প্রথা রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনে যে 26শে মার্চ 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ, মানে সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সবার উপস্থিত হওয়ার কথা, কখনো কেউ উপস্থিত হন নাই। এই রাষ্ট্রপতির সকল জনসংযোগ এবং প্রকাশ্য কর্মসূচি বন্ধ করতে সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে এমনকি ঈদের নামাজ পড়তে যাওয়ার অনুমোদন পান নাই 2024-এর 5ই আগস্টের পর থেকে। এই রাষ্ট্রপতির ভবনে, বঙ্গভবনে শপথ নিতে গিয়ে মাহফুজ আলম যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নভেম্বরে তিনি শপথ নিতে গেলেন, তারপর বঙ্গভবনের দরবার হল থেকে তিনি নিজ উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করলেন এবং সেটা তখন পত্রিকায় তিনি, মানে ফেসবুক পোস্টে তিনি সেই ছবি মানে সরানোর পর ওই দেয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলে ঘোষণা দিলেন যে কোথাও আর কোনো ফ্যাসিস্টের চিহ্ন কোনোভাবেই থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পুকে 48 ঘন্টার মধ্যে অপসারণের দাবিতে নভেম্বর মাসে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা বঙ্গভবন ঘেরাও করে কর্মসূচি পালন করেছিল। তো এমন অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু তো জানেন তার অবস্থা কতটা নড়বড়ে। শাহাবুদ্দিন চুপ্পু জানেন সংবিধানে একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকার পরেও বঙ্গবন্ধুর ছবি সরকারি সব দপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখনো কেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি টিকে আছেন এবং কেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে গিয়ে ডক্টর ইউনূসের সরকার, মানে বিপ্লব পরবর্তী সরকার, অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা গিয়ে শপথ নিলেন, এই নিয়ে কিছুদিন পরপরই এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের সঙ্গে এই উপদেষ্টা পরিষদ নানা রকম বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রায়শই ফারহাদ মাঝার, বিপ্লবের একজন মানে মূল মন্ত্রদাতা, সেই ফারহাদ মাঝার জেগে উঠে এই সরকার সেদিনই ব্যর্থ হয়ে গেছে যেদিন তারা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বৃন্দ রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নিয়েছেন, এসব কথা বলেন এবং প্রায়শই এই রাষ্ট্রপতিকে এখনই অপসারণ করে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেন। এখনো ঐকমত্য কমিশনের সভায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলের একটা বিরাট অংশ সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দেওয়ার জন্যে অধ্যাদেশ জারি করবার কথা বলছেন। অনেকে বলছেন যে এই সংবিধান বাতিল করে দিতে হবে, নতুন সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে উদ্যোগী হতে হবে। এই সবগুলো বাস্তবতায়, সবগুলো পরিস্থিতিতে রাষ্ট্রপতির চাকরি নট হয়ে যায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু টিকে আছেন একটা খুব চিকন সুতোর ওপর 1 বছরেরও বেশি সময় ধরে। সেখানে হঠাৎ করে মানে তার ছবি কোন কোন মিশনে তখনও অবশিষ্ট ছিল, মানে 2025-এর আগস্টের মাঝামাঝি এসে, আর সেসব জায়গা থেকে তার ছবি অপসারণের জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত আদেশ না দিয়ে ফোনে ফোনে নির্দেশনা দিচ্ছে, এই খবর বের হয়ে এলো। এতে তার দারুণ অপমান হয়েছে। সেই অভিমানী চিঠি তিনি 1 মাসেরও বেশি সময় পর সেপ্টেম্বরের শেষে এসে তৌহিদ হোসেনকে কেন লিখলেন, এবং যে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ অনেক সদস্যরাই জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আর কিভাবেই বা বঙ্গভবনে
তার রাষ্ট্রপতির কার্যালয়ের প্যাডে মানে চিঠি লেখার কাগজে লেখা, সেই সিলমোহর দেওয়া কাগজে লেখা চিঠি বঙ্গভবন থেকে সাংবাদিকের হাতে গিয়ে পৌঁছলো, সে প্রশ্নও করতেই হয়। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কিংবা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের তরফে এখনো কিন্তু বলা হয় নাই যে তারা এই চিঠি পেয়েছেন কিনা কিংবা তাতে তাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা। রাষ্ট্রপতির চিঠিটা পড়লে পরিষ্কার তিনি তার মানে পদমর্যাদার চাইতে তিনি যে এই সরকারের একটা অংশ এবং তাকে যে টিকিয়ে রাখা তার সম্মান কেন এরপরেও ভুলুণ্ঠিত করা হচ্ছে, তিনি সরকারের সব কথা মেনে চলার পরেও সেই আকুতি, সেই অভিমানটা পরিষ্কার হয়েছে। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টাকে আরও লিখছেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি, স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করেছি, প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি, সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে, 5ই আগস্ট হতে 8ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য। মানে তিনি মনে করাচ্ছেন যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সরকার শপথ নেওয়া পর্যন্ত তিনি তাই করেছেন যা তখন সেনাবাহিনী, সেনাপ্রধান এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তাকে বলেছে, এবং তিনি ডক্টর ইউনূস সরকারের শপথ নেওয়ার পুরো বিষয়টিকে সমর্থন দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন এবং এতে কোনো বাধা সৃষ্টি করেন নাই। মনে করে দেখেন, ডক্টর ইউনূস সরকার শপথ নিয়ে নেওয়ার পর কিন্তু তখনও বঙ্গভবনে সম্ভবত বহিরাগতরা আসা যাওয়া করতে পারতেন এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলে বসেছিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই, তিনি কোনো পদত্যাগপত্র হাতে পান নাই। তো শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত বলতে চাইছেন যে কোনো পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর তিনি পান নাই, তবুও তিনি তখন সংবাদ মাধ্যমকে বা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত গঠন করা হবে এবং তিনি সাংবিধানিক প্রশ্ন কোনো কিছু না উঠিয়েই তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেওয়ার ব্যবস্থা করেছিলেন। এখন দেখেন, ঐকমত্য কমিশনের সভায় এমনকি জামায়াতে ইসলামী পর্যন্ত আওয়ামী লীগ যে কথা 2024-এর আগস্ট থেকে বলে আসছে যে রাষ্ট্রপতি যে আপিল বিভাগের বিচারপতিদের কাছে একটা মানে আপিল বিভাগের রেফারেন্স চেয়েছিলেন যে বাংলাদেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা বা কোনো নিয়ম সংবিধানবদ্ধ নাই, তাহলে কি করে ডক্টর ইউনূসের সরকার শপথ নিতে পারবে, সেই মানে দাবিটাই ভুয়া। জামাতে ইসলামীর ব্যারিস্টার শিশির মনির স্পষ্টত ঐকমত্য কমিশনে গিয়ে বলেছেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এমন নির্দেশনা আপিল বিভাগের কাছে চেয়েছেন এবং আপিল বিভাগ শুনানি করেছিলেন, এই প্রত্যেকটা দাবি মিথ্যা, এমন কোনো শুনানি অনুষ্ঠিত হয় নাই। কাজে এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ, সাংবিধানিক বৈধতা ধরে রাখতে বরং এখন একটা আদেশ জারি করে, প্রজ্ঞাপন জারি করে, অর্ডিন্যান্স জারি করে, অধ্যাদেশ জারি করে জুলাই সনদকে বাংলাদেশের সংবিধানের উপরে স্থান দেওয়া যায় এবং তার মাধ্যমে এই সরকারকে বৈধতা দেওয়া যায়। শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত সেসব কথা ভাবতে ভাবতে এতদিন পর এই সাহসটুকু সঞ্চয় করেছেন যে অন্তত পররাষ্ট্র উপদেষ্টার কাছে তিনি জানান দেবেন যে তিনি আছেন বলেই সরকারের সাংবিধানিক বৈধতা আছে। তিনি কোনো ঝামেলা করেন নাই, মানে তিনি কোনো বড় ধরনের দ্বন্দ্ব তৈরি করতে চান নাই বলে 8ই আগস্টে ডক্টর ইউনূস সরকার শপথ নিয়ে নিতে পেরেছে এবং এখন পর্যন্ত তিনি সরকারকে, একদম রাষ্ট্রপতির ভাষাই বলছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন বলে প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে, অধ্যাদেশ জারি করে সরকারকে তিনি আইনগতভাবে পূর্ণ সহযোগিতা করে আসছেন বলে সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। শাহাবুদ্দিন চুপ্পু পরিষ্কার এই কথা বলছেন, সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক, তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? এই চিঠি পড়ে আমার কাছে এটা পরিষ্কার যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একরকম হাতে কলমে নিজে এই চিঠি রচনা করছেন, মানে এই চিঠি লিখছেন। এই যে আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি, এমন একটি লাইন, কিংবা এসব লাইন যে আমার কোনো অনুযোগ নাই তবে আছে বুক ভরা আর্তনাদ, এ ধরনের লাইন পড়লে এটা পরিষ্কার যে রাষ্ট্রপতি নিজ হাতে এই চিঠি লিখছেন। এটা কোনো আনুষ্ঠানিক চিঠির ভাষা হতে পারে না।
এটা থেকে যদিও রাষ্ট্রপতি বলছেন যে ওই যে গণমাধ্যমে এই খবর দিয়ে দেওয়া যে এক রাতের মধ্যে রাষ্ট্রপতির ছবি মানে সরাতে হবে, এর মাধ্যমে সরকার এটাকে গণমাধ্যমের উপযোগ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান ভুলুণ্ঠিত করতে চেয়েছেন। এই চিঠিটা লেখা এবং এই চিঠিটা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের মাধ্যমে ফাঁস করে দেওয়া, এতে আমার মনে হয় যে রাষ্ট্রপতি চেয়েছিলেন এই চিঠিটি বা তার প্রতিক্রিয়াটিও আসলে গণমাধ্যমের উপজীব্য হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হোক। কারণ দেখেন, রাষ্ট্রপতি সম্পর্কে কোনো খবরাখবর কিন্তু বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না। রাষ্ট্রপতির প্রেস অফিসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বঙ্গভবনে। আমি বরং ভাবছি যে এই যে 1 মাসের বেশি দেরি হয়ে গেল, রাষ্ট্রপতির চিঠি টাইপ করার কেউ আছে কিনা এই বিষয়েও আমার সন্দেহ আছে। কারণ রাষ্ট্রপতির দফতর একেবারে খালি করে ফেলা হয়েছে, কোনো কর্মকর্তা কর্মচারী আর সেখানে তার অফিসটি রাষ্ট্রপতির দপ্তর পরিচালনার জন্য সরকার নিয়োজিত রাখে নাই। এই অবস্থায় রাষ্ট্রপতি মানে প্রচুর চেষ্টায় অবশেষে তার হাতে লেখা এই অভিমানী চিঠি হয়তো টাইপ করাতে পেরেছেন এবং সেই চিঠি টাইপ করিয়ে তিনি আসলে সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া জানানোর অংশ হিসেবে এবং এমন একটা সময়ে যখন যে কোনো সময় জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়ার কথা বলা হচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকারকে সাংবিধানিকভাবে অবৈধ বলা হচ্ছে, তখন রাষ্ট্রপতি আসলে চেয়েছেন যে তিনি যে সাংবিধানিক ভিত্তির একদম মূল ব্যক্তিটি সেটা সরকারকে স্মরণ করিয়ে দিতে এবং এই আলোচনা তুলতে। কিন্তু রাষ্ট্রপতি বিষয়ে খবরাখবর প্রকাশে যেহেতু একরকমের আবারও অলিখিত নিষেধাজ্ঞা আছে, টেলিফোনে বলা নিষেধাজ্ঞা আছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর ওপর, কাজেই এই চিঠিটিও সেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে মূলধারার সংবাদ মাধ্যমে আসেনি। এ অবস্থায় এটা তো অবশ্যই আলোড়ন সৃষ্টিকারী যে এমন অভিমানী চিঠি রাষ্ট্রপতি কেন লিখলেন, কি বিষয়ে জানান দিতে লিখলেন, আর কেনই বা সেই অভিমানী চিঠি চলে এলো সাংবাদিকের হাতে।